এসবে বৃষ্টির কোনো ক্ষতি হবে না তো? সপ্তদশীর মুখ নিঃসৃত বাক্যে হতবাকতার অতল সাগরে আচমকা ছিটকে বলল শ্যামপুরুষ। বিস্ময়াবহে অক্ষিপুটের ছুঁয়েছে ললাট, হতভম্ব তার রেশ ফুটেছে মুখাবয়বে। বিস্ময়াবিষ্ট অসারতার মুখগহ্বরে নড়তে থাকা জিভখানার ডগা হয়েছে শক্ত। যুবকের নিষ্পলক চোখ জোড়া এক দৃষ্টে তাকিয়ে আছে সম্মুখে। সপ্তদশী উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ঠাই। যুবক বহু কষ্টে নিজ হতভম্বকতার রেশটুকু টেনে হিস্টে সরালো অন্যত্র। কণ্ঠে একরাশ অবিশ্বাসের ছাপ ফুটে ওড়ালো। যেই মানুষটার হিংস্রতায় প্রতিনিয়ত পিষ্ট হয়েছ তুমি, আজ কিনা সে মানুষটার ক্ষতির চিন্তা করছো তুমি, সানবার্ড। শব্দদোষী মিলান হাসল। ক্ষীণতায় অধৈর্যগোল হতে উবে গেল সে হাসি। নত হয়েছে তার রাজহংসী ন্যায় সুদীর্ঘ কমল কণ্ঠা। লুকিয়েছে নিজ ছলে ছলে অক্ষিপুট, রয়ে শোয়ে ভারী গাম্ভীর্য ভরা কণ্ঠে শুধালো। নির্দয়ের প্রতি আমিও যদি একইভাবে নির্দয় হই, তবে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল কমান্ডার? যুবক হার মানল। সপ্তদশী বয়সের তুলনায় যথেষ্ট বুদ্ধিমতী, তার বুঝতে বাকি নেই তার। সে তৎক্ষণাৎ ফোঁস করে নিঃশ্বাস ফেলল কেমন, হাত উঠিয়ে মাথার ওপর হুডিটা ফের ভর করিয়ে গমগমে গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার কাজে লেগে যাও সানবার্ড। যেভাবেই হোক প্যালেসের গুপ্তপথের সন্ধান খুঁজে বের করো। আমি স্রেফ অপরাধ মানুষগুলোকে প্যালেস থেকে বের করে আনতে চাই। এতে মনস্টারের ক্ষতি হবে না। বোকা মানবীর সহসা ঘাড় নাড়ালো। যুবকের কথায় সায় জানিয়ে পরক্ষণে শুধালো, ঠিক আছে, আমি গেলাম তবে। বলেই উল্টো পথে পা বাড়ায় মাহি। জানালার কাছে দাঁড়িয়ে থাকা শ্যামপুরুষ কেবল নীরব চোখে তাকিয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পথে। চোখ দুটোতে কত কথা জমে আছে তার, অথচ কাণ্ড দেখো, আজ তারা ব্যক্ত হতে নারাজ। গলার কাজটা চিনচিন করছে মানবের। পা দুটো হয়েছে অস্থির, বলিষ্ঠ দেহখানা সামান্য নাড়িয়ে যুবক পার বাড়ালো সম্মুখে। ঠিক তখনই অন্ধকারাচ্ছন্ন কক্ষ হতে ধেয়ে আসে তরুণী মিলার কণ্ঠ, মায়াঙ্ক। সহসা থমকে দাঁড়ায় মায়াঙ্ক। ঘাড় বাড়িয়ে আলগোছে পিছিয়ে এলো দুকদম। উঁচু ঘাটটা জানালার বাইরে থেকে সামান্য ঝুঁকে আসতেই দৃষ্টি আটকালো মিলার পানে। মেয়েটা কেমন হাঁপাচ্ছে, দুহাতে আঁকড়ে ধরেছে জানালার সিক। ভুরু গোটায় মায়াঙ্ক, কপালে গোটাকতক সন্দিষ্ট ভাঁজ ফেলতেই মিলা কেমন হাঁফিয়ে হাঁফিয়ে বলে উঠল, মুনলাইটকে সবটা বলেছেন আপনি? বলেছেন আপনি কোন মিশনে এসেছেন? মুনলাইট রাজি হয়েছে মনস্টার এবং তার সাম্রাজ্যের ধ্বংসের পরিকল্পনায়? মুখটা তক্ষুনি গম্ভীর হলো মায়াঙ্কের। চোখ দুটো ঘুরে গেল অন্যত্র। হুডির পকেটে দুহাত গুজে রেখে যুবক কেমন নির্বিঘ্নে বলল, ওকে এসব জানানোর দরকার নেই মিলা। ওর অজান্তেই ওর হাতে রুশদি কিংয়ের ধ্বংস টানবো আমি। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এহেন কথায় খানিক চিন্তায় ভাঁজ মিলল মিলার মসৃণ ললাটে। ভাবনায় বোধ হয়েছে তার মস্তিষ্ক। সে কেমন রয়েসই ইতস্তত কণ্ঠে আড়ালো, এমনটা করা আদৌ ঠিক হবে তো? পরে আবার হিতে বিপরীত না হবে না তো? দেখুন মায়াঙ্ক, আপনি কিন্তু আমার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি মনস্টার এবং তার সাম্রাজ্যের বিনাশ করে ছাড়বেন। ঠিক এই প্রতিশ্রুতির ভিত্তিতে আমি এখনও আপনার সঙ্গ দিচ্ছি। আপনার কথা অনুযায়ী সেদিন মুনলাইটকে জঙ্গলের পথে দিয়ে পালিয়ে যেতে ইনডিরেক্টলি উদ্যত করেছি। আবার আপনার কথা মতোই অ্যাডউইনের চোখে ধুলো দিয়েছি। শুনুন মায়াঙ্ক, আমি মনে প্রাণে চাই মনস্টারের এই ধ্বংসযজ্ঞ বন্ধ হোক, তার ক্ষমতা লোপ পাক, আমরা যেন আবারও মুক্ত হই। কিন্তু দিন শেষে আপনার দেওয়ার প্রতিশ্রুতি যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তরুণীর কণ্ঠে ঝাঁজ বেড়েছে। মুখাবয়বে ফুটেছে রাগের পরিতুষ্টি। মায়াঙ্ক আর দৃষ্টে দেখল তা। ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে যুবক কেমন শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, চিন্তা করবেন না মিলা, আমার মিশন ফেল হবে না। শুনছান নীরবতায় মধ্যে থাকা বিশাল এক কক্ষ, যার দরজার বাইরে গোটা গোটা রাশিয়ান হরফে লেখা আছে কন্ট্রোল রুম। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটির এক পাশের সম্পূর্ণ দেয়াল জুড়ে প্রজেক্টরের পর্দা। দ্য গ্রেট রুশদি কিংয়ের প্যালেস থেকে শুরু করে জঙ্গলের আদ্যপ্রান্ত এবং পেঞ্চ হাউজের দুয়ার অবধি প্রতিটি দৃশ্য প্রতিবিম্বিত হচ্ছে সেথায়। প্রজেক্টরের সম্মুখে থাকা ডিম্বাকৃতির টেবিলখানায় জ্বলজ্বল করছে অসংখ্য সুইচ। টেবিলের ওপর প্রান্তের চেয়ার পেতে বসে আছেন বেশ কিছু কন্ট্রোলার।
তদারকি করছেন সবকিছুর। কন্ট্রোলারদের একপাশে সগৌরবে দাঁড়িয়ে আছে অ্যালেক্স। হাতে একখানা ধোয়া ওঠা কফি তার ধীরে ধীরে চুমুক বসাচ্ছে সেথায়। তার বাজপাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিযুগল আপাতত প্রজেক্টরের পর্দায় নিহিত, যেথায় জ্বলজ্বল করছে এক আগন্তুকের বলিষ্ঠ কায়া। অ্যালেক্স কেমন ভ্রূক্ষেপহীন কায়দায় দেখে যাচ্ছে আগন্তুককে। পাশ থেকে বাধ্য কন্ট্রোলার তখন মিনমিনিয়ে বললেন, চিফ, গত 25 মিনিট ধরে এই ছদ্মবেশী প্যালেসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এবার অন্তত অর্ডার করুন ওকে এক ঝটকায় মাটির নিচে পুঁতে ফেলবো। অ্যালেক্স নামক গম্ভীর পুরুষ তখনও চুমুক বসিয়ে রেখেছেন কফির কাপে। ধীরে সুস্থে কণ্ঠনালী উঁচু হাতছাড়া সামান্য নাড়িয়ে চাড়িয়ে ঢোক গিললেন তিনি। অতপর ঠোঁটের কোণে সদ্য উত্থাপিত হওয়া বক্র হাসিটুকু আরও খানিকটা প্রশস্ত করে নিয়ে গম্ভীর অথচ গমগমে গলায় শুধালেন, গত 25 মিনিটের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ডিলিট করে দে। ভড়কালেন কন্ট্রোলাররা। কয়েক জোড়া হতচকিত দৃষ্টি একযোগে তখনই নিক্ষিপ্ত হলো গম্ভীর মুখ অ্যালেক্সের পানে। অ্যালেক্স ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি আপাতত প্রজেক্টরের পর্দার অটল। তার অমন ভাবলেশীন কায়দা দেখে চাপা ক্ষোভ বাড়ল সবার। কন্ট্রোলারদের মধ্যে কেমন থেকে বুজুর্গ একজন সহসা উঠে দাঁড়িয়ে বলেই বসল, এটা হয় না অ্যালেক্স। এর আগেও আপনার কথা মতো মেয়েটা যেদিন পালিয়ে যেতে চেয়েছিল সেদিনের সকল ফুটেজ আমরা ডিলিট করে দিয়েছি। আবার আজকেও বলছেন ফুটেজ ডিলিট করতে। লিসেন অ্যালেক্স, মনস্টার কখনো এসবের জবাব দিতে চাইতে এলে আপনি পার পেয়ে গেলেও আমরা বাকিরা ফাঁসবো। তাছাড়া এসব ফুটেজ ডিলিট করিয়ে আপনার লাভটাই বাকি। সহসা ঘাড় বাঁকিয়ে তাকায় অ্যালেক্স। সরু দৃষ্টিযোগ্য আদুরে বুজুর্গর পানে নিক্ষেপ হতেই ভয়ে কণ্ঠরোধ হলো বেচারার। তড়িঘড়ি করে নজর ঝোঁকালেন পরমুহূর্তে। অ্যালেক্স হাসল, দাঁতের রুষ্ট চাপায় নিম্নাংশের ঠোঁটখানা পিষ্ট করে হাসল খানিক। দুহাত নির্বিকারের গুজে দিল প্যান্টের পকেটে। অতপর শিরদাঁড়া সোজা করে ফের ঘুরে তাকালো প্রজেক্টরের পর্দা বরাবর। সময় নিয়ে রহস্যময় কণ্ঠে বলল, ফর দ্য ফিউচার অফ রোশদি কিং অ্যান্ড হিজ প্যারাডাইস, যেভাবেই হোক ওই মেয়েটাকে মনস্টারের জীবন থেকে উচ্ছেদ করতে হবে। কারণ রাক্ষসের জীবনে দুর্বলতার কোনো ঠাঁই নেই। প্রথমবার আমি ব্যর্থ হয়েছি, তবে এবার হব না। এতদিনে যা বুঝলাম, ওই মেয়ের সাথে আগুন দিকের কিছু না কিছু একটা কানেকশন আছে। সো ওদের কানেকশন চলতে থাকুক। এবার শুধু সুযোগ বুঝে দুটোকে একসাথে মনস্টারের হাতে বলি দেওয়ার পালা। সাউথ কোরিয়া, হান্নামডং, 9 AM। সকাল 9টা। উঁচু পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে SM ম্যানশন। কালো রঙা কাছে মরা 3 তলা বিলাসবহুল বাড়িটা যেন পাহাড়ের কোলে এক টুকরো কালো মেঘ। কয়েক জড়ালো কদম সবেগে এগুচ্ছে পাহাড়ি পথ ধরে। তাদের সম্মুখেই দাম্ভিক কদমে ওপরে উঠছে শ্যাডো মনস্টার। গায়ে জড়ানো দামি স্যুট বুট, ডান হাতের কবজি সন্ধিতে শোভা পাচ্ছে তার নামেই খচিত সিগনেচার ব্রেসলেটটা। চোখে লাঠা লাগা কালো রঙা দামি চশমা। বাহাতে তার জ্বলছে সিগার, ক্ষণে ক্ষণে ফুক বসাচ্ছে সেথায়। লোকটায় সে কি দাপট! তার পিছু পিছু এগোচ্ছে অগণিত সশস্ত্র নিরাপত্তারক্ষী। মনস্টারের আগমনী বার্তা পেয়ে আগে থেকেই তটস্থ সকল রক্ষীরা। খুলে দিয়েছে বাড়ির প্রবেশদ্বারের লোহার কালো গেট। মুগ্ধের দাম্ভিক কদম জোড়া গটগটিয়ে ঢুকলো কালো গেটখানা দিয়ে। প্রবেশপথের দুপাশে সাদা মার্বেলের স্তম্ভ, মাঝে বয়ে চলেছে ফোয়ারা। যুবকের পায়ের গতি বড্ড জোরালো। ওয়াকওয়ে পেরিয়ে অবশেষে এসে থামলেন ম্যানশনের সদর দরজার কাছে। দরজাটা ভেতর থেকে বন্ধ। পেছন থেকে এক রক্ষী তক্ষুনি এগিয়ে এসে কলিং বেল চাপতে উদ্যত হতেই হাত উঁচিয়ে বাদ সাধল মুগ্ধ। নির্বিকারে নিজ উদ্যোগে এগিয়ে এসে আলতো করে আঙ্গুল ছল কলিং বেলের দরজায়। ট্রিং ট্রিং শব্দে মুখরিত সম্পূর্ণ লিভিং রুম। একবার, দুবার, পরপর 3বার। কলিং বেলের কর্কশ শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই ঘুম কাঁচা হলো মধ্যবয়স্ক তৌকির মির্জার। সকাল হতে না হতেই তার অত স্বাদের ঘুমটা বাগড়া বাতাসে বসাতে কে এসেছে কে জানে। বেচারা তিতি বিরক্তিতায় নাক মুখ কুচকে নেয় তক্ষণে। মখমলি বিছানায় নরম তুলতুলে ম্যাট্রেসের কোলে ডুবে থাকা শরীরটা তাল পাচ্ছে না উঠবার, অথচ কলিং বেলটা ফের বাজছে।
বিরক্ত তৌকির মশাই তক্ষুনি কানের ওপর বালিশ চাপলেন। তিথি বিরক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বললেন, আবে, কোন শালার বোনকে ভাগিয়ে নিয়ে আসলাম আমি, যার জন্য এভাবে সকাল সকাল তোড়জোড় চালাচ্ছে। উফ, আমার ঘুমটা। কলিং বাজছে তো বাজছেই, থামাথামির নাম নেই। তৌকির সাহেব এবার বড় বিরক্ত হলেন। সাধের রুম উড়ে যাওয়ার মুখাবয়বে সাধের ঘুম উড়ে যাওয়ার মুখাবয়বে লেপটালো ভীষণ ডাক। এক হাতে তৎক্ষণাৎ গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে গড় গটিয়ে হাঁটা ধরলেন ঘর থেকে। এদিকে এক বিদেশি সুন্দরী তখনও গা লুকিয়ে উবু হয়ে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের আড়ালে। রমণী গায়ে বোধ হয় কাপড়ের সামান্যতম উপস্থিতিও নেই। তিথি বিরক্ততায় মুডুপ থেকে এগোতে থাকা তৌকির মশাই বোধহয় ভুলেই বসেছেন নিজের বর্তমান অবস্থা। মধ্যবয়স্ক হলেও লোকটার উন্মুক্ত গায়ে তেমন মেদ নেই। লম্বা চওড়া পেটানো দেহদার, দেখলে মনে হবে তিনি যেন এখনো যৌবনে আবর্তিত। লোকটার পরনে কেবলমাত্র একখানা শার্ট প্যান্ট, যার দৈর্ঘ্য থাই অবধি। এই অবস্থাতেই মহাশয় ছুটে এলেন দরজার কাছে। এক হাতে আলগোছে দরজার নব ঘুরিয়ে ঝাঁঝালো কণ্ঠে আওড়াতে লাগলেন, কোন শালাবে। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে মধ্যবয়স্কের তরতাজা গাল বরাবর কষিয়ে বসল রূঢ় মানবের 5 আঙুলের ছাপ। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে সহসা মেঝে বরাবর ছিটকে পড়লেন বেচারা। তৌকির সাহেব মাথাটা ভন ভন করে ঘুরছে তার, চোখ দুটোর দৃশ্যপট হয়েছে ঝাপসা। নিজেকে সামলানোর প্রয়াস চালাতেই দুহাত দূরত্ব হতে ভেসে এলো বেশ পরিচিত এক রূঢ় কণ্ঠের হুঙ্কার, দরজা খোলার জন্য মায়ের পেট থেকে বের হতে গিয়েছিলি বান্দির ছেলে, এতক্ষণ কথায় পড়ে মরছিলি। যুবকের এহেন হুঙ্কারে ঝাঁঝিয়ে উঠে তৌকির সাহেবের সর্বাঙ্গ, কেঁপে উঠে অন্তরাত্মা। লোকটা কেমন ঘাড় নুইয়ে তড়িঘড়ি করে উঠে বসল মেঝেতে। দুহাতে নিজেকে সামান্য আড়াল করতেই ফের শোনা গেল মনস্টারের হুঙ্কার ধ্বনি, এত এত কাপড় থাকতেই অর্ধনগ্ন হয়ে ঘুরছিস কেন বান্দির ছেলে, নাকি দেখাচ্ছিস তোর আছে কোনটা। লজ্জায় পড়লেন তৌকির সাহেব। সহসা দুপায়ের ভাঁজে আড়াল করলেন নিজ সম্ভ্রমযোগ্য। এরই মধ্যে দোতলার করিডোরের রেলিংয়ের দ্বার ঘেঁষে এসে দাঁড়ালো এক ভিনদেশি রমণী। পরনে তার একখানা আবেদনময় নাইটি, সানগ্লাসের পুরো আস্তরণের ফাঁকে লুকিয়ে থাকা মনস্লোচক যুবকের বাদামি ঠোঁট, চোখ দুটোর ক্রূর দৃষ্টি এক পলক গিয়ে পড়ল রমণীর উপর। আর রমণী তিতি বিরক্ততায় মুখ কুঁচকে গেল। রূঢ় মানবের চোখ দুটো সরে এসে ঠেকল মেঝেতে বসে থাকা তৌকির সাহেবের ওপর। সে কেমন কটমট করতে করতে তৎক্ষণাৎ এগিয়ে এসে ফের কষিয়ে থাপ্পড় বসালো তৌকির মির্জার বাগালে। চিরবির কণ্ঠে আওড়ালো, বাড়িটাকে বেশ্যাপাড়া বানিয়ে রেখেছিস বান্দির ছেলে, এই বয়সে তোর এত উত্তেজনা আসে কোত্থেকে বান্দির ছেলে, একজনে হয় না, কত জায়গায় মুখ মারতে হয় বাস্টার্ড। তৌকির সাহেব মাথা নোয়ালেন, সহসা গাল ফুলিয়ে তিরবির করে আওড়ালেন, আমি এমনিতে মানুষ ভালো, শুধু রাতে একটু খাই। বিড়বিড়িয়ে আওড়ালো, বাক্যটুকু কর্ণে পৌঁছালো না। মুগ্ধের যুবক কেমন সাপের ন্যায় ফসফস করছে হিংস্র কণ্ঠে গর্জন তুলে তখনই গার্ডদের আদেশ সুরে বলে ওঠে, ওই স্লাটদের এক্ষুনি আমার বাড়ি থেকে বের কর, সঙ্গে এই বাস্টার্ড কেউ। আতকে ওঠেন তৌকির সাহেব, হতচকিত দৃষ্টি তাকালেন ছেলের পানে। ভরকানো কণ্ঠে আমতা আমতা করে বললেন, এ কি কথা অধীর, আমার বাড়ি থেকে বের করে দিলে আমি এখন কোথায় যাব। এহেন কথা শুনে না শোনার ভান করলো মুগ্ধ। পিঠ দেখি গটগটা পায়ে চলে গেল সিঁড়ির পানে। এদিকে তৌকির সাহেব পড়লেন মহাবিপাকে। এহেন অর্ধনগ্ন অবস্থায় লোকটা এবার কোথায় যাবে। ব্যস্ততায় নিঃশ্বাস ফেলার জো নেই অ্যাড্রিনের। সাউথ কোরিয়ার এসেছে পর থেকে শুরু হয়েছে বেচারার ফাইল ঘাটা। সে কি আর যেন তেন ফাইল, ডিলারদের কাউন্টিং, শিপিং, লেনদেন সব কিছুর কালো কাগজ খুলে বসেছে গম্ভীর পুরুষ। হন্যে হয়ে উল্টো পাল্টে দেখছে কোথায় কতটুকু গরমিল হয়েছে। প্রায় ঘন্টা খানেক পেরোলো বোধ হয়। এরই মধ্যে হুট করে যুবকের সম্মুখে ধরে পড়ল একখানা বড় সড়ো কালো রঙা ফাইল। তা অবলোকন হওয়া মাত্রই কপাল গোছালো অ্যাডউইন। ব্যস্ত হাতে ফাইলের প্রথম পৃষ্ঠাটা উল্টাতেই তার চোখ আটকালো কোটি কোটি টাকার পেন্ডিং শিপমেন্টের দিকে।
তক্ষুনি নড়ে চড়ে উঠে অ্যাডুইন পাশে থাকা সবগুলো ফাইল টেবিলের ওপর আলগোছে উঠিয়ে রেখে সদ্য পাওয়া ফাইলটা নিয়ে চলল মনস্টারের কক্ষে। পুরাতন একখানা রকিং চেয়ারে দুলছে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের পাহাড় সমদেহটা। উন্মুক্ত গা, তার দৃশ্যমান পেটানো দেহখানা, বাবরি ছাটা বাদামি রঙা চুলগুলো সিক্ত হয়ে লেপ্টে আছে কপাল বরাবর। ঘাড় বেয়ে চুইয়ে পড়ছে পানি। সুদর্শনের চোখ দুটো বুজে রাখা, ডান হাতের কনুই ঠেকানো চেয়ারের বাহুতে। মধ্যমার তর্জনের ফাঁকে গুজে রাখা একখানা জ্বলন্ত সিগার। নির্বিকারে ধোঁয়া উঠছে তা থেকে। রকিং চেয়ারের ঠিক পাশে একখানা ছোট টেবিল, যেথায় মৃদু স্বরে বাজছে জ্যাজ। মুগ্ধ স্থবিরতায় ডুবেছে তার বন্ধ চোখের পাতার। হুট করেই ভেসে উঠেছে এক অপ্সরার প্রতিচ্ছবি, যিনি ঠিক এই একই রকম রকিং চেয়ারে বসে তুলছে, চোখ দুটো বুজে রেখে জ্যাজের ঠান্ডা স্বর শুনছে। অপ্সরার সুশ্রী গৌরবন্যা মুখখানার সে কি শান্ত ভাব, যেন এক রাজ্যের সকল শান্তি এসে বাসা বেঁধেছে তার সে মুখে। চেয়ারে দুলতে দুলতে হুট করে চোখ খুললেন অপ্সরা। হাসি মুখে তাকালেন মুগ্ধের পানে। সহসা নড়চড় বন্ধ হয়ে গেল মুগ্ধের। কুঁচকে গেল মসৃণ ললাটের চামড়া। অপ্সরা বুঝি এই মুহূর্তে তার পানে তাকিয়ে আছে, হাসছে মুচকি মুচকি আলতা রাঙা ছাদ দুটো তার পানে বাড়িয়ে দিয়ে মমতাময় কণ্ঠে ডাকল সে, অধীর, ঘুমাবে না বাবা? আম্মার কাছে এসো, ঘুম পাড়িয়ে দেই। কতদিন হলো তোমাকে ঘুম পাড়িয়ে দেয় না। ক্রমশ মস্তিষ্ক ফাঁকা হলো মুগ্ধের। গলার কাছে ফের জন্মালো চিরচেনা চিনচিনে ব্যথা। যুবক তক্ষণে দুধারে মাথা নাড়ালো। নিখাত সৌন্দর্যে মণ্ডিত সুদীর্ঘ কণ্ঠনালীর উঁচু হাড়খানা সামান্য নড়ল তার। কণ্ঠে ভর করল একরাশ করুণ সুর। মায়ের এহেন আহ্বানকে সরাসরি নাকচ করে সে বলে ওঠে, এখন না আম্মা, আমার এখনো অনেক কাজ, আমার এখনো কাজ শেষ হয়নি। আগে ওদের সব কটাকে মেরে নিই, তারপর আমার বেঁচে থাকার কারণ ফুরাবে আম্মা। তখন না হয় চিরদিনের জন্য আপনার কাছে ঘুমোতে যাব। আপনি তখন আসবেন তো আমায় ঘুম পাড়াতে? আসবেন তো আম্মা? বন্ধু চোখের পাতায় দৃশ্যমান মানসপটে ধীরে ধীরে ঘোলাটে হচ্ছে মুগ্ধের। অপ্সরার অবয়ব হারাচ্ছে ক্রমশ। অস্থির হলো রূঢ়মানব। চোখ দুটো বুজে রেখে হাতড়াতে লাগলো সম্মুখে। করুণ সুরে ডাকলো, আম্মা, আম্মা চলে যাচ্ছেন? আরেকটু থাকুন আম্মা, আপনার কাছে অনেক কিছু বলা বাকি আছে আম্মা, একটু শুনে যান না। উধাও হলো অপ্সরা। নিমিষেই মিলিয়ে গেলেন হাওয়ায়। মুগ্ধ ডাকছেও তখনও। দুর্দান্ত গতিতে ছুটতে থাকা হৃদয়খানা এক খামচে ধরে রেখে কাঁপছে সে। মাকে ডাকা শেষ হতেই অস্থির কণ্ঠে বলে ওঠে, আম্মা, আপনি ছাড়া এই জগতে আমার কেউ নেই আম্মা। আমি খুব শীঘ্রই আপনার কাছে আসবো আম্মা। আপনি দেখবেন অতি শীঘ্রই আমি চলে এসেছি। মনস্টার। কথার মাঝে টোক পড়াই। তক্ষুনি ছোট চোখ দুটোর পর্দা রূঢ়মানবের লাল হয়ে আসা অক্ষিপুট আলগোছে তার তাক হলো বাঁদিকে। দরজার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে অ্যাডুইন, হাতে একখানা ফাইল তার। সহসা অ্যাডুইনের ওপর থেকে নজর হটালেন রূঢ়মানব। দক্ষ কায়দায় আড়াল করলেন নিজ ভঙ্গুর রূপ। খানিকটা ঢোক গিলে গম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? কদম বাড়ল অ্যাডুইনের। চোখ দুটো কেমন নুইয়ে গিয়েছে তার। সে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের সন্নিকটে। হাতে থাকা ফাইলখানা মনস্টারের পানে বাড়িয়ে দিয়ে ভনিতাবিহীন কণ্ঠে আওড়ালো, মনস্টার, এখানে পেন্ডিং শিপমেন্টের নামগুলো রয়েছে। গত 25 দিনে বাংলাদেশের নদীপথ দিয়ে 2টো জাহাজ যাওয়ার কথা, তবে সেগুলো এখনো পেন্ডিং। সহসা কপাল গোছানো মুগ্ধ ফাইলটার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টে। দীর্ঘ চলখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে গমগমে গলায় শুধালো, তোর ফোনটা দে। হকচকায় অ্যাডুইন ভোরকে তাকায় মুগ্ধের পানে। না কানে ভুল শুনল কিনা যাচাই করতে যুবক কেমন মিনমিনে স্বরে জিজ্ঞেস করলো, আমার ফোন? তক্ষুনি বেচারার পানে অগ্নিদৃষ্টি তাকায় মুগ্ধ। মনস্টারের এহেন চাহনিতে এই বুঝিয়ে অন্তরাত্মা বেরিয়ে আসবে বেচারার। সে কেমন ঢোক গিলে তড়িঘড়ি করে কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিল নিজ ফোনটা। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টি এক পলক সেদিকে তাকিয়ে থেকে আচমকা ছো মেরে নিল স্মার্টফোনখানা। দক্ষ আঙুলে ফোনের ডাল আসনে ঢুকলো একখানা বাংলাদেশি নম্বর। অতঃপর নম্বরখানা ডায়ালে চেপে ফোনের কানে তুলে মুগ্ধ। ওপাশে রিং হচ্ছে। ফোনের মালিক বোধহয় বড় অলস, এতক্ষণ ধরে রিং হওয়া সত্ত্বেও রিসিভ করছে না কলটা।
প্রায় দুবার কল দেবার পর হুট করে কলটা রিসিভ হলো। ওপাশ থেকে এক মধ্যবয়স্ক ভঙ্গুর কণ্ঠ ধীরে ধীরে আওড়ালো, হ্যালো, কে? বাঁকা হাসল রুড়ো মানব। নিজ পাহাড় সম দেহটা আলগোছে রকিং চেয়ারের মাঝ গায়ে এলিয়ে দিয়ে ছেলের স্বার্থ কণ্ঠে আওড়ালো, হ্যালো ডিসি সাহেব, কি অবস্থা? আমার কল্যাণের দিন কেমন যাচ্ছে? আচ্ছা করে আশা করি খুব খারাপ যাচ্ছে। সহসা সর্বাঙ্গে ঝংকার দিয়ে ওঠে তায়েফ সাহেবের। চোখ দুটো হয়ে গেল বিস্ফোরিত। লোকটা কেমন হতভম্বকতায় কান থেকে ফোনখানা নামিয়ে এনে সম্মুখে ধরলেন। যেই খেয়াল করলেন নম্বরটা সাউথ কোরিয়ার, অমনি চোয়ালখানা শক্ত হলো তার। নাকের পাটা ফুলল তো ভীষণ। লোকটা কেমন দাঁত কিরমির করতে করতে শুধালো, বেয়াদব, কল দিয়েছো কেন তুমি? এত কিছু আমার ভেতর থেকে ভেঙে দিয়েও শান্তি হয়নি তোমার? কোন সাহসে আবারও আমার কাছে কল দিয়েছো তুমি? ঠোঁট পিষে হাসলো মুগ্ধ। কিয়ৎক্ষণ নিজ ধারালো ক্যানাইন দাঁতের চাপায় পিষ্ট করল নিম্নাংশের ঠোঁটখানা। বলিষ্ঠ দেহটা রকিং চেয়ারের তালে তালে খানিক দুলিয়ে ফের শ্লেষাত্ম কণ্ঠে আওড়ালো, ওহ কাম অন ডিসি সাহেব, উপস, ইটস মাই ব্যাড। আপনি তো আবার আমার না হওয়া শ্বশুর মশাই। সো আমার না হওয়া শ্বশুর মশাই, লিসেন, যখন তখন বয়সের তুলনায় খুব বেশি উত্তেজিত হবেন না, ঠিক আছে? পরে দেখা যাবে কোনোদিন আবার উত্তেজনার ঠেলায় টপকে গেলেন। আচ্ছা ওসব বাদ দেন, বয়স হয়েছে আপনার, মরে গেলে যাবেন। শুধু শুধু বেঁচে থেকে পৃথিবীর অক্সিজেন নষ্ট করার কোনো মানে নেই, বুঝলেন? দাঁত কিরমির করছেন তাইফ এহসান। হাত দুটো হয়েছে মুষ্টিবুদ্ধ, রাগে থর থর করে কাঁপছে মধ্যবয়স্কের মলিন মুখখানা। সে কেমন কর্কশ কণ্ঠে ফের জিজ্ঞেস করলো, কেন কল দিয়েছ আমার কাছে? হুট করে স্থবির হলো মুগ্ধ। দুলুনি থামিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, লাইনে এসেছেন দেখছি। শুনুন না শুনুন না হওয়া শ্বশুর মশাই, গুড বয়ের মতো আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশের গতিপথ দিয়ে আমার কন্টেইনারগুলো পাস করে দিবেন, ওকে? আপনি কিন্তু এখন চাকরিতে নেই, 2 নম্বরই করবেন আর কি। তাই আপনার দেশের প্রতি সততা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আমার সামনে বলবেন না, ওকে? এক মুহূর্ত থামলো মুগ্ধ। বা হাতের তর্জনী উঁচিয়ে নীরবে অ্যাডউইনকে বোঝালো ঘর ছাড়তে। অ্যাডউইন বাধ্য মানব তক্ষণে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। মুগ্ধ তখন ফের শ্লেষাত্মক ভঙ্গিতে হাসলো। শ্লেষাত্মক কণ্ঠে বলে উঠল, বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, না হওয়া শ্বশুর মশাই, আপনার মেয়ে কিন্তু জবরদস্ত। নিজস্ব ফ্যাক্টরিতে যে জিনিস বানাইছেন, উফ মাই গড, দেখলেই নেশা ধরে যায়। সর্বাঙ্গের উষ্ণ রক্তগুলো টকবক করেছে তাইফ এহসানের। মাথার তালু জ্বলছে রাগে। লোকটা কেমন চোখ বুঝলো নীরবে। চোয়ালের পেশি টান টান করে হুঙ্কার ছুড়ে বলল, অধীর, ইউ বাস্টার্ড, খবরদার আমার মেয়েকে স্পর্শ করবে না তুমি। কণ্ঠে মেয়েকে ভাব ধরল মুগ্ধ। কেমন নাটকীয় ভঙ্গিতে সুর টেনে টেনে বলল, বারে, আপনার মেয়েকে ছুবো না তো কাকে ছুবো? আপনার মেয়েকে আমি সাজিয়ে রাখার জন্য ধরায় এনেছি। তোমার একটুও লজ্জা করে না বাস্টার্ড? দাঁত খিঁচল মুগ্ধ। কণ্ঠে আগের ন্যায় শ্লেষাত্মক ভাগ ভঙ্গি ধরে রেখে শুধালো, পুরুষ মানুষের লজ্জা কিসের? না হওয়া শ্বশুর মশাই, এই নিজের কথাই ধরুন না। আপনার জন্য যদি খুব লজ্জা থাকতো, আপনি থোড়াই দু মেয়ের বাপ হতেন। দাঁত কিরমির করে তাইফ এহসান তখনই গর্জে বললেন, জানোয়ার একটা। ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ ভেসে এলো রূঢ় মানবের রূঢ়ভাষী বাক্য, জাস্ট লাইক ইউ না? চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পের সবার জন্য সবাই প্লিজ অনেক অনেক রেসপন্স করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।